নমস্কার, শুভ সন্ধ্যা। কলকাতায় একটা শীতের আমেজ এসছে, তো সেই হিমেল শীতের সন্ধ্যায় আপনাদের সকলকে ঋতুচ্ছন্দের পক্ষ থেকে আমরা স্বাগত জানাই। ঋতুচ্ছন্দ দেখতে দেখতে গত বছর থেকে শুরু হয়েছিল এই রবিবারের যে সান্ধ্যকালীন অধিবেশন, সেটা 65তম সেশন শেষ করে আজকে আমরা 66তম সেশনে পদার্পণ করলাম। বহু রকম জিনিস আপনাদের আমরা পরিবেশন করবার চেষ্টা করেছি। তার মধ্যে আজকের যে বিষয়টি সেটি একেবারেই অন্যরকম এবং অনন্য। এটা এ পর্যন্ত ঋতুচ্ছন্দের প্ল্যাটফর্মে কখনো হয়নি এবং এবং সত্যি কথা বলতে কি, আমাদের এখানে নৃত্য, সঙ্গীত, এমনকি সেতার, সরোদ সব রকম ইনস্ট্রুমেন্টই বেজেছে। তার সঙ্গে তো বেশ কিছু আলোচনা, বক্তৃতা সেগুলো তো হয়েছেই, কিন্তু এ পর্যন্ত কখনো পিয়ানো বা পিয়ানো অ্যাকর্ডিয়ন বা হারমোনিকা এই যন্ত্রানুষঙ্গ আমাদের এখানে কখনো বাজেনি। আজকে আমাদের সেই সুরমূর্ছনায় যিনি নিয়ে যাবেন, তার নাম তিনি একজন গুণী মানুষ, তিনি হলেন শাওলি সেন। তো শাওলিদি আজকে আমাদের পিয়ানো অ্যাকর্ডিয়ন, তারপরে হারমোনিকা, এর ওপরে বিভিন্ন রকম যে গান, তাতে পাশ্চাত্য এবং প্রাচ্যের মধ্যে একটা তিনি মেলবন্ধন ঘটানোর চেষ্টা করবেন। একটু সবাই হয়তো তাকে জানেন, কেননা মহিলা পিয়ানো অ্যাকর্ডিয়নিস্ট বলতে পারা যায় কলকাতা শহরে তার নামই হচ্ছে অন্যতম বলা যেতে পারে, অন্যতমা তিনি একজন। তো আমি ছোট করে তার একটা পরিচয় দিই। শাওলি সেন, তিনি একজন সাংগীতিক পরিবারে জন্ম এবং মায়ের হাত ধরেই তার এই সঙ্গীত জীবনের শুরু, এবং তিনি বলা যায় তার মাই হচ্ছেন তার শিক্ষাগুরু। সেই মা সুষমা সেন একজন বিখ্যাত তবলাবাদক যেমন ছিলেন, তার সঙ্গে ভি ভালসারাজির সাজ ও আওয়াজ নামে যে গ্রুপ ছিল, তাতে তিনি একজন নিয়মিত কণ্ঠসঙ্গীত শিল্পী ছিলেন। এবং 3 বছর বয়স থেকে এই শাওলি সেন মায়ের হাত ধরে রবি ভট্টাচার্যের সঙ্গীত শিক্ষার স্কুলে ভর্তি হন, এবং সেখান থেকে তিনি সঙ্গীত প্রভাকর এবং সঙ্গীত বিশারদ, শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীত বিভাগে এই ডিগ্রি প্রাপ্ত হন। এরপরে তার পিয়ানো শিক্ষার শুরু। সেই অত বড় পিয়ানো তিনি ম্যানেজ করতে পারবেন কি না এই ছোট বয়সে, সেই নিয়ে একটা হয়তো তার পিতামাতার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করছিল। সেই সুবাদে তার মা তাকে ভি ভালসারাজির পিয়ানো অ্যাকর্ডিয়ন ক্লাসে ভর্তি করান, এবং সেখানেই তার শিক্ষা বা চর্চা চলতে থাকে। এবং ভি ভালসারাজির সঙ্গে শাওলি সেনের একটা অসাধারণ শিক্ষক এবং ছাত্রীর অটুট বন্ধন ছিল। ভালসারাজি 2005 সালে চলে যাওয়ার পর তার মিউজিক্যাল জার্নি কিন্তু শাওলি সেন চালিয়ে যাচ্ছিলেন, এবং পিয়ানো এবং হারমোনিকাতে। এর সঙ্গে সঙ্গে তিনি মাউথ অর্গান শিক্ষা করলেন। সেই মাউথ অর্গান শিক্ষা করলেন বিশিষ্ট শিল্পী সৈকত মুখোপাধ্যায়ের কাছে। এই প্রাচ্যের এই সমস্ত শিক্ষার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু পাশ্চাত্য সঙ্গীতের ওপরেও যথেষ্ট তার ব্যুৎপত্তি আছে, এবং ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিকে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো পার্টেই তিনি কিন্তু চর্চা করেছেন এবং শিক্ষা নিয়েছেন। এবং সেখান থেকে তিনি লন্ডন রয়্যাল স্কুল অফ মিউজিক থেকে তিনি ডিগ্রি পান। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কণ্ঠসঙ্গীতের তালিম তার বিদুষী মন্দিরা লাহিড়ির কাছে, এবং রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেন রবি মুখার্জির কাছে। তিনি একজন বহুমুখী প্রতিভাধর শিল্পী বলা যেতে পারে, এবং তার ঝুলিতে অনেকগুলো পুরস্কারই আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে পণ্ডিত ভি ভালসারাজি স্মৃতি সম্মান।
শাওলি সেন একজন মিউজিক ডাইরেক্টর, অ্যারেঞ্জার এবং লিরিসিস্ট, এবং শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের ফিউচার ফাউন্ডেশন নামে যে স্কুল আছে, সেই স্কুলে তিনি গত 18 বছর ধরে পিয়ানো এবং তাদের সিনথেসাইজার এই দুই বিষয়ে তিনি কিন্তু শিক্ষা দিয়ে চলেছেন। নিজেরও একটা মিউজিক্যাল ইনস্টিটিউশন আছে। এই মিউজিক্যাল ইনস্টিটিউশনের নাম হচ্ছে মিউজিক্যাল ফিঙ্গার্স, যেখানে তিনি বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীদের যন্ত্রসঙ্গীত চর্চা এই স্কুলে তারা যন্ত্রসঙ্গীত চর্চা করে চলেছেন। শাওলি সেন শুধুমাত্র পিয়ানো নয়, পিয়ানো অ্যাকর্ডিয়ন নয়, বা হারমোনিকা নয়, বা মাউথ অর্গান নয়, আরও অনেক যন্ত্রসঙ্গীত তিনি বাজাতে পারেন। আজ আমরা তার সেই যন্ত্রসঙ্গীতে সুরমূর্ছনায় ভেসে যেতে চাই আগামী কিছুটা সময়। তার কিছু অ্যালবামও আছে, যেটা 5টি অ্যালবাম তার সংগ্রহে আছে। রবীন্দ্রনাথের গানের ওপরে আছে পরম্পরা, পুরানো সেই দিনের কথা, প্রতিধ্বনি। এছাড়া আছে আঁখো মে তেরি বলে একটি অ্যালবাম, এবং রাগা মোডস অফ টেগর এই নামেও তিনি কিন্তু তার অ্যালবাম তৈরি করেছেন। আমরা আপনাদের কাছে অনুমতি নেব শাওলি সেন আমাদের এই মঞ্চে আসার আগে একটুখানি সময় আমাদের চেয়ে নিচ্ছি, কেননা যেটুকু সময় লাগবে তার আসতে, সেই সময়টুকু আপনারা নিশ্চয়ই ধৈর্য ধরে থাকবেন। তার আগে একটা বলে রাখি, আজকে যেহেতু তার বাজনার পরে আর কোনো বক্তব্য আমার থাকবে না, তাই আগামী দিনের যে আমাদের অনুষ্ঠান, রবিবারের সান্ধ্য অনুষ্ঠান, সেটা আপনাদের কাছে আরেকবার একটু বলে রাখি। সেটি হচ্ছে আগামী রবিবার ঠিক এই সন্ধ্যা 8টাতেই আমরা মিলিত হব। সেখানে আছে কণ্ঠসঙ্গীত শিল্পী, দ্বৈত কণ্ঠে আসবেন পিতা এবং কন্যা পুত্রী, দুজনেই অসম্ভব নামী একজন শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী, এবং অন্যান্য বাংলা গানেও তাদের যথেষ্ট দক্ষতা আছে। সেই সুবিদিতা বোস মৈত্র এবং তার পিতা অমিয় মৈত্র আগামী 28শে নভেম্বর সন্ধ্যা 8টায় আমাদের এই ঋতুচ্ছন্দ পেজ থেকে লাইভ অনুষ্ঠান করবেন। আপনারা পরম্পরা নাম দিয়ে আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন। তাই শেষ করার আগে আরেকবার আপনাদের কাছে আমি কিন্তু বলছি, আপনারা কেউ পেজ ছেড়ে চলে যাবেন না। এরপরেই আসছেন শাওলি সেন। আমরা সবাই অধীর আগ্রহে রয়েছি। আজকে আমাদের অনেক সৌভাগ্য, আমরা তার বাজনা শুনব। নমস্কার। নমস্কার। কাবেরীদি কথা এতক্ষণ শুনছিলাম। কাবেরীদি অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আস্তে আস্তে মানুষ জয়েন করুক, তারপরেতে গান বাজনা এবং আমাদের কথাবার্তা শুরু করব। আমি এই পেজটির সঙ্গে প্রথম মানে পরিচিত হয়েছিলাম তরুণদা, মানে শ্রী তরুণ গোস্বামীর যখন প্রোগ্রাম হয়েছিল। খুব ভালো লেগেছিল, এবং এখানে যে সমস্ত অনুষ্ঠান হয় আমি দেখছিলাম সবই ভীষণ রুচিসম্মত অনুষ্ঠান। তবে বোধহয় আমার এই ইনস্ট্রুমেন্ট আমি এখনও এখানে দেখিনি, বেশিরভাগ দেখা যায় না। তো আপনারা প্রথমেই একটু জানাবেন যে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আর আমাকে ঠিক করে দেখা যাচ্ছে কিনা। একটু জানালে তারপর আমি আস্তে 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 প্রোগ্রামটা এগোতে শুরু করব আর কি। আমাকে ঠিক দেখা যাচ্ছে কিনা আর ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে আমাকে জানানো, স্বপ্নীল জানালো যে শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, কিছু মানুষ জয়েন করতে থাকুক। আমি আমার সঙ্গীতের যাত্রা শুরু করি। হ্যাঁ,
হ্যাঁ নিশ্চয়ই, সব আস্তে আস্তে বাজাবো, সব আস্তে আস্তে বাজাবো একটু একটু করে। আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, আশ্বস্ত হলাম। সবাইকে শুভ সন্ধ্যা। আর বড়দের জন্য রইল আমার শ্রদ্ধা, এবং ছোটদের জন্য রইল অনেক শুভেচ্ছা, এবং সকলের জন্য রইল অনেক ভালোবাসা। আর প্রথমেই আমি কাবের দিকে অনেক ধন্যবাদ জানাবো, যে এই পেজটিতে ঋতুছন্দাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো লাগছে আজকে। আমরা এখন এরকম ভার্চুয়াল অনুষ্ঠানে অভ্যস্ত হয়ে গেছি আর কি। তো মানে সামনে অডিয়েন্স থাকলে যেরকম অনুভূতি হয়, আমরা মোটামুটি এতে এখন অভ্যস্ত হয়ে গেছি। তো আমি একটা আমার অনুষ্ঠান শুরু করছি একটা গান দিয়ে, তারপর আস্তে 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 মানুষ আস্তে আস্তে জয়েন করতে থাকলে আমি আবার কথা বলতে শুরু করব, এবং গানও তার সঙ্গে চলবে। আমি যে গান দিয়ে শুরু করব, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, এই গানটি দিয়ে আজকের সন্ধ্যা আমি শুরু করব প্রভুকে স্মরণ করে। আর একটা বিশেষ কথা আমার বলার আছে, আজকে যে আমি গানগুলো বাজাবো, আপনি দেখছেন আপনারা আমি যে পিয়ানো অ্যাকর্ডিয়ন নিয়েই বসেছি, এবং তার সাথে আমি একটু মিউজিক পোর্শনগুলো ট্র্যাকে নেব। আপনারা একটু বলবেন যে দুটোর সাউন্ডই ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আর কি। ঠিক আছে, প্রথম গান তাহলে শুরু করি।
এই সবারই কাছে সবারই জন্য আমার ঈশ্বরের কাছে এটি প্রার্থনা থাকবে যেন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক। আমি সবাই যারা দেখছেন তারা যাতে একটু লাভ, একটু রিয়াকশন দাও, লাভ লাইক একটু যদি দাও তাহলে আমার খুব ভালো লাগবে। সবাই একটু লাভ লাইক দিলে ভালো লাগবে আর কি আমার, তাহলে আমি বুঝতে পারবো যে না কেউ আমার সামনে রয়েছেন আর কি। আচ্ছা, এবার আস্তে আস্তে আমি এগোই বলতে প্রথমেই কাবেরীদি বলছিলেন তখন মনে পড়ে যাচ্ছিল বালসারাজির কাছে যাওয়ার কথা, ওনার কাছে শেখার কথা। আমার কিন্তু এখন দেখছেন আমার পিয়ানো রয়েছে, তখন কিন্তু আমার পিয়ানো ছিল না। তো পিয়ানো তখন বাবার ছিল ট্রান্সফারেবল জব, বাবা ছিলেন ডিস্ট্রিক্ট জাজ, তো সেই জন্য পিয়ানো নিয়ে মুভ করা সম্ভব ছিল না। যার জন্য মা তখন বললেন যে পিয়ানো অ্যাকর্ডিয়ানের কথা, কারণ আমার মা ভি বালসারাজির সাজো আওয়াজ গ্রুপে গান গাইতেন, শ্রীমতী সুষমা সেন গান গাইতেন। তো সেই জন্য আচ্ছা আমি একটু বলি, এখানে শিপ্রা ভট্টাচার্য বলছেন যে খুব ভালো লাগলো, মহুয়া ঘোষও বলছেন থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সঙ্গে থাকুন সবাই, তাহলে আরও ভালো লাগবে আশা করা যায়। আচ্ছা, যেটা বলছিলাম, তারপর বাবার ট্রান্সফারেবল জব ছিল বলে তখন আমার পিয়ানো কেনা হয়নি। তবে অ্যাকর্ডিয়ান শিখবো যখন ভেবেছিলাম, মানে বালসারাজির কাছে যখন মা আমাকে নিয়ে গেলেন তখন বালসারাজি একটু ভয়ই পেয়েছিলেন, এবং আমাকে তো উনি তখন মানে দেখেছেন অনেক ছোটোবেলায়, উনি বললেন যে অ্যাকর্ডিয়ান তো তোমার মেয়েকেই তুলে নেবে, মানে আমার মাকে বললেন আর কি। তো মানে বলা যেতে পারে এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ, কারণ ইন্ডাস্ট্রিতে সাধারণত পিয়ানো অ্যাকর্ডিয়ানটা একটা মেল ইনস্ট্রুমেন্ট হিসেবে পরিচিত, যদিও এটা আমি একেবারেই মানি না, কারণ মেল ফিমেল বলে ইনস্ট্রুমেন্টের ওরকমভাবে কিছু ভাগ করা যায় না। তো সেই হিসেব করেই অ্যাকর্ডিয়ান শিখতে শুরু করা, এবং আমার এখনও মনে পড়ে, পাখাটা চালাবে আজকে বোধহয় আমি বাজাবো ভেবেই এত গরম আর কি, আমার তো ভীষণ গরম লাগছে। তো এনিওয়ে চতুর্দিকে বন্ধ সমস্ত। আচ্ছা, তো তারপরেতে যখন আমি শিখতে শুরু করলাম, মানে উনি প্রথমে বলেছিলেন যে আমাকে ঠিক আছে অ্যাকর্ডিয়ান শেখো, দেখো পারো কি না তুমি, এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথম যখন লেসনটা আমার এখনও মনে আছে, প্রথম আমার ক্লাস থাকতো 15 দিন অন্তর, মানে 15 দিন, প্রথমেই 15 দিন পরে উনি ক্লাস দিয়েছিলেন। দেওয়ার পর আমার যখন লেসন উনি জিজ্ঞেস করলেন যে তোমার লেসন হয়েছে, তখন আমি বললাম ঠিক আছে তুমি দেখে নাও হয়েছে কি না। তো এটাতে বোধহয় উনি চ্যালেঞ্জের সুরটা পেয়েছিলেন, কারণ অভিজ্ঞ মানুষ ছিলেন, তো বুঝতে পারতেন যে কার মধ্যে কি আছে বা কে কতটা করতে পারে। এবং তারপর উনি পরবর্তীকালে আমার মাকে বলেও ছিলেন যে তোমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও। ডেফিনেটলি আমার মা সেটা রাজি হননি। তো কিন্তু ইনস্ট্রুমেন্ট আমি বহু দেরি করেই শিখতে শুরু করেছি। আবার গল্প চলতে থাকবে, বলতে থাকবো আমি। তো এবার আমি বালসারাজির ডেফিনেটলি গুরু প্রণাম না করে কোনো কিছুই হয় না আমাদের সম্পূর্ণ। তো বালসারাজির গান, মানে সুর দেওয়া একটি গান আমি বাজাবো, আপনাদের ভীষণ পরিচিত গান। এই গানটা না এক সময় কেন আমি এখনও বলবো একটা এভারগ্রিন সং, আর মানে ঘরে ঘরে, বাঙালির ঘরে ঘরে এই গান বাজে আর কি। একটা সময় তো বাজতোই, এখনও বাজে আর কি। তো চলুন আমার গুরু প্রণাম আমি সেনেই বালসারাজির সুরে গান একটা বাজাই।
ভীষণ পছন্দের গান আমার এটা, ভীষণ ইমোশনাল গান। নিশ্চয়ই এই গানটা সত্যি বাবা মেয়ের একটা অদ্ভুত রিলেশনকে ব্যক্ত করে। পুরো কথা প্রধান গান, সুর প্রধান গান, সব কিছুই আর কি এর মধ্যে পাওয়া যায় আর কি। ইমোশন, সুর, কথা সব কিছু মিলিয়ে একটা টোটাল যে এতে ফ্লেভার আমরা পাই সেটা অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর হচ্ছে যে কিন্তু কি জানেন, একটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে বালসারাদির সাথে আমার একাধারে যেরকম বাবা মেয়ের সম্পর্ক, আবার আরেক দিকে হচ্ছে মানে মাকে যেগুলো বলতে পারি না সেগুলো আবার ওনাকে বলতে পারতাম। আবার বন্ধু, ভীষণ ভালো বন্ধু ছিলেন উনি আমার, আবার গুরু শিষ্য, এরকম অল ইন ওয়ান সম্পর্ক সত্যি আমার জীবনে আর বোধহয় আসবে না আর কি। তো এই ভালো লাগাগুলো নিয়েই আমরা চলতে থাকি আর কি। এবার আমি একটা আমার পছন্দের গান শোনাবো আজকে। আপনাদের সত্যি কোনো পছন্দের গান আমি সেভাবে শোনাতে পারবো কিনা জানি না, তবে এগুলো বোধহয় সকলেরই পছন্দের গান আর কি। আচ্ছা, হ্যাঁ মিস্টার মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। মিস্টার দাস, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কেন বলছি আমার পছন্দের গান, এগুলো অবশ্য সবারই পছন্দের গান, বিকজ আজকে আমি কিছু ট্র্যাক সিলেক্ট করে নিয়ে বসেছি, হ্যাঁ, তো সেই অনুযায়ী শোনাবো। চলুন এবার আর একটা আমাদের ভীষণ পছন্দের গান মানে শুনে নি চলুন। আর এই গানটায় একটু আপনাদের বলতে হবে, আমি সিঙ্গার বলছি, যিনি গেয়েছিলেন, আমার খুব পছন্দের একজন সিঙ্গার গানটি গেয়েছিলেন, গীতা দত্ত। গীতা দত্তের একটি গান, কেবল গানটির মুভির নাম আপনাদের একটু বলতে হবে, দেখি তো আপনারা পারেন কিনা। খুব পছন্দের গান এবং খুব পপুলার গান, দেখুন মুভির নামটা মনে পড়ে কিনা।
অনেকবার চেষ্টা করছি কমেন্টস পড়তে, আমি গানগুলোর সাথে নিজেই এমন হারিয়ে যাচ্ছি। আচ্ছা, ওল্ড ইজ গোল্ড, একদম ঠিক বলেছেন মিস্টার সঞ্জয় মুখার্জি, একদম রাইট। আমি কিছুতেই যেন নতুন গানের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারি না, অসুবিধা হয় ভীষণ আর কি। হ্যাঁ, পিয়ানো অ্যাকর্ডিয়ন, মিস্টার অপূর্ব দত্ত বলছেন হ্যাঁ, অ্যাকচুয়ালি এই যে মহিলা অ্যাকর্ডিয়নিস্ট মানে ডেফিনেটলি মিউজিশিয়ানের কোনো মানে জাত ধর্ম তার হচ্ছে একমাত্র হচ্ছে ধর্ম হচ্ছে সে হচ্ছে মিউজিশিয়ান। তবে হ্যাঁ, পিয়ানো অ্যাকর্ডিয়ন ইনস্ট্রুমেন্টটি মহিলারা সাধারণত বাজান না আর কি। প্রফেশনালি আমার যতদূর নলেজ আছে, প্রফেশনালি একমাত্র আমি পিয়ানো অ্যাকর্ডিয়নটি ভারতবর্ষে বাজাই, আর কোনো মহিলা প্রফেশনালি বাজান না, যতদূর ইনফরমেশন আমার কাছে আছে আর কি। তবে ওইভাবে বলা যায় না যে আর কেউ বাজায় না, এটা বলাটা আমার মনে হয় ঠিক নয়, কারণ কেউ কোথাও কোনো খানে হয়তো বাজাচ্ছেন যেটা আমি হয়তো জানি না, কিন্তু আমার যতটুকু নলেজ আছে আমি সেটাই জানি আর কি। আমার ভীষণ ভালো লাগার গান, হ্যাঁ সিনেমার নাম আমি পেয়েছি, সিনেমার নাম হচ্ছে একজন লিখেছিলেন, বাকিরা কিন্তু আমি পেলাম না। আচ্ছা, হ্যাঁ কণ্ঠ সুরেলা, কারণ আমি গান শিখেছি অনেক দিনই, যার জন্য হয়তো অল্প বিস্তর সুর থাকতেও পারে আর কি কণ্ঠতে। তো আজকে হচ্ছে 21শে নভেম্বর, আমরা 19শে নভেম্বর আমাদের বিখ্যাত এবং এক কথায় আমার কাছে বলা যায় যে মানে মিউজিক অ্যারেঞ্জমেন্ট বা মিউজিক ডাইরেক্টর ভগবানের মতো আর কি বলা যায়। কারণ দেখুন, আমরা তো মা সরস্বতীকে দেখি না, মা সরস্বতীকে হ্যাঁ হারানো সুরের গান, রাইট, হারানো সুরের গান তো দেখতে পাই না, কিন্তু 19শে নভেম্বর ছিল সেই রকমই একজন সরস্বতীর বরপুত্র শ্রী সলিল চৌধুরীর জন্মদিন। তো ওনাকে সম্মান জানিয়ে আমি আমার ছোট্ট নিবেদন রাখবো একটা। এবং আমাদের বর্তমানে এখন আমরা অনেকটাই এই প্যান্ডামিক সিচুয়েশন থেকে বেরিয়ে এসেছি, কিন্তু তবুও আমি আবার প্রে করতে চাইব, বিকজ আমি প্রেতে খুব বিশ্বাসী, যে প্রার্থনা করলে আমার মনে হয় যে আমরা খুব তাড়াতাড়ি এই দূষণমুক্ত একটা পৃথিবী পেতে পারি আর কি, এবং আমরা ভালো থাকতে পারি। তো সেই প্রার্থনার জন্যেই আমি এই গানটি আরও বেছে নিয়েছি, এবং সলিল চৌধুরীকে, শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে সম্মান জানানোর জন্য এই গানটি বেছে নিয়েছি।
বাজাতে। আসল কথা কী হয় আমাদের, বুঝতেই তো পাচ্ছেন, এই গত 2 বছর ধরে আমরা অনলাইনে ক্লাস করছি সবই অনলাইনে, যদি এটাও আমি অনলাইনে পারফর্ম করছি, তবুও এই এতজনকে দেখতে পাচ্ছি যে আমার বাজনা যারা শুনছেন, আর বিভিন্ন কমেন্টসও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ডেফিনেটলি প্রেয়ারের পাওয়ার আমি মনে করি সব থেকে বেশি পৃথিবীতে। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ মিস্টার ব্যানার্জি। আপনাদের ভালো লাগছে এটা জেনে আমার খুব ভালো লাগছে। আর আমার মনে হয় যে এই যে মিউজিকটা, মানে ট্র্যাকটা যে বাজছে, তার সাথে অ্যাকর্ডিয়ান, দুটোর আওয়াজই ঠিকঠাক পাওয়া যাচ্ছে। তো আপনারা যদি একটু জানান খুব ভালো হয় আর কি, যে দুটোর আওয়াজই, মানে এটার আওয়াজে, মানে অ্যাকর্ডিয়ানের আওয়াজটা বড্ড বেশি, তো তার সঙ্গে এটা মানে ট্র্যাকটা চাপা পড়ে যাচ্ছে না তো? হ্যাঁ, গানের হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এই গানের তো রিকোয়েস্ট থাকবেই, আমি জানি, সেই জন্য, এবং গানের ট্র্যাকটিও আমার কাছে আছে, সেই জন্য আমি খুব খুশি হলাম যে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এভরিথিং পারফেক্ট। এর থেকে বড় পাওয়া আর কিছু হয়নি। থ্যাংক ইউ, খুব ভালো লাগছে যে আমি অ্যারেঞ্জমেন্ট যেটা করে নিয়ে বসেছি সেটাতে আপনাদের একটু হলেও ভালো লাগছে আর কি। এর থেকে বড় পাওয়া আর আমার মনে হয় একজন শিল্পীর কাছে আর কিছুই হতে পারে না। চলুন, আমাদের ভীষণ পপুলার গান, এবং সবথেকে ভালো হচ্ছে শ্রোতার সাথে, মানে দর্শকের সাথে বা শ্রোতার সাথে আমার পছন্দ মিলে যাচ্ছে। আমি ঠিক যে গানটি পরের জন্য রেখেছিলাম সেই গানটিরই রিকোয়েস্ট এসছে, সো বাজাতেই হচ্ছে। এই গানটি ভীষণ পপুলার গান, ভীষণ ভালো লাগার গান, এবং এই গানটির একটা বাজানোর আরেকটা কারণ হচ্ছে, সেটা হচ্ছে এই গানটি আমাদের পিয়ানো অ্যাকর্ডিয়ান, এই ইনস্ট্রুমেন্টটি প্রথম ইউজ হয়েছিল বাংলা গানে। এবং আচ্ছা বলুন তো, আমি এইটা আবার প্রশ্ন রাখি আপনাদের কাছে, যে এই বাংলা গানে প্রথম যে পিয়ানো অ্যাকর্ডিয়ান ইউজ হয়েছিল, গানটি আপনারা সবাই জানেন, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এ শুধু গানের দিন। হ্যাঁ, তো আচ্ছা, মাঝে মাঝে গানের সুর কেটে যাচ্ছে, তাহলে কিছু মানে ইন্টারনেটের প্রবলেম হয়তো হতে পারে, হয়তো, কিন্তু আমার এখানে সব আমি যাদের কাছ থেকে খবর পাচ্ছি ঠিকই ইয়ে হচ্ছে, অথবা আমার ইন্টারনেট বা আপনাদের কোনো একটা ইন্টারনেট হয়তো খারাপ হতে পারে। একটু অ্যাডজাস্ট করে নিন, বুঝতেই তো পাচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের অনেক কিছু অ্যাডজাস্ট করে নিতে হয়। হ্যাঁ, আমার মনে হয়, আচ্ছা হ্যাঁ, এক্স্যাক্টলি ওনার নেট প্রবলেম। এনিওয়ে, এবার বলুন যে এই পিয়ানো অ্যাকর্ডিয়ানটি অরিজিনালি কে বাজিয়েছিলেন? ঠিক আছে, এটা আপনাদের জন্য প্রশ্ন রইল। সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া এ শুধু গানের দিন।
গানের দিন, আমি কিন্তু এখনো উত্তর পাইনি। আচ্ছা, উত্তর লিখেছেন ভি বালসারাজি। না, ভি বালসারাজি নয়। বালসারাজির মুখে আমরা শুনেছিলাম যে এই এ শুধু গানের দিন, ফ্যানটা একটু জানিয়ে দাও, এ শুধু গানের দিনটা ভি বালসারাজির অরিজিনালটা বাজানো নয়। দেখুন, এটাও আমরা দাদা মানে ভি বালসারাজির কাছে শিখেছিলাম। এটা কিন্তু উনি শিখিয়েছিলেন আমাদের যে হ্যাঁ, হিন্দি গান নিশ্চয়ই শোনাবো, নিশ্চয়ই শোনাবো। যে যেটা নিজে বাজায়নি সেটা যে সবার সামনে স্বীকার করা যে আমি এটা বাজাইনি। সবাই ভাবতেন বি বালসারা বাজিয়েছেন, না। এটা কি আমি আরেকটু পরে বলবো এ শুধু গানের দিকটা কে বাজিয়েছিলেন, আর আপনারা একটু চেষ্টা করবেন, আর একটু থাক, আর একটু চেষ্টা করুন, যদি হয়ে যায় আর কি, পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবারেতে আমি একটা হিন্দি গান বাজাই, কারণ হিন্দি গানের রিকোয়েস্ট আসছে না। হিন্দি গানের রিকোয়েস্ট আসছে, একটা হিন্দি গান বাজাই। হিন্দি গান বাজাবো, হিন্দি গান হোক বাংলা গান হোক। আর একজন যাকে বলা যায় যে আমাদের মডার্ন মিউজিকের জনক বলা যেতে পারে যাকে, তিনি হলেন আমাদের সকলের পছন্দের আর ডি বর্মন। তো আমার মনে হয় যে আর ডি বর্মন ছাড়া আমরা যদি কোনো অনুষ্ঠান করি সেই অনুষ্ঠান অপূর্ব, তাই না? তো এই শুধু গানের দিনের উত্তরের জন্য ওয়েট করছি, তারপরেই গানটা শুরু করব। আবার এই গানের সাথেও প্রশ্ন থাকবে, তো একটু নিজেরাই আনন্দ করি, মজা করি, এই আর কি। এ শুধু গানের দিনে অ্যাকর্ডিয়নটি বাজিয়েছিলেন ওয়াইএস মুলকি। ওয়াইএস মুলকি বাজিয়েছিলেন পিয়ানো অ্যাকর্ডিয়ন। হ্যাঁ, তো এটা ভি বালসারা বাজার নি অরিজিনাল, ঠিক আছে? তো আমার মনে হয় এটা আমাদের প্রত্যেক বাঙালির এটা জানা উচিত যে কে আমাদের প্রথম বাংলা গানে পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজিয়েছিলেন। তো এনিওয়ে, চলে যাই একটা হিন্দি গানে। দেখুন, সকলের আবার ভীষণ পছন্দের গান, আমার অসম্ভব পছন্দের গান। চলুন।
আপনাদের ভালো লাগছে, কারণ গানগুলোই এত সুন্দর। পুরনো দিনের গান বড় মনে ছুঁয়ে যায়। তো থ্যাংক ইউ। আর দেখুন, আমি যে ইনস্ট্রুমেন্টটা বাজাচ্ছি একটা ঘোরতর ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট। আর বেথোভেনের 250 বছর জন্মপূর্তি আমরা জাস্ট পার করেছি। এবং তবে একটাই দুঃখের কথা, সেটা হচ্ছে দেখুন আমার পিয়ানো রয়েছে, কিন্তু লাইভে না পিয়ানো বুঝতেই পাচ্ছেন বাজালে তার আওয়াজ একদমই পৌঁছবে না। এবং সেই কারণেই আমি বেশি ইনস্ট্রুমেন্ট রাখতে পারিনি। হারমোনিকা তো আমার মনে হয় এই ট্র্যাকের সাথে একেবারেই শোনা যাবে না। আর শুনতে না পেলে মানে আমি আপনাদের যে আনন্দটুকুই যদি না দিতে পারি, তাহলে আমার মনে হয় না সে মানে সেখানে কোনো লাভ আছে সেটা বাজিয়ে। তো তবুও আমি আমার ছোট্ট মেলোডিকাতে একটা বাজনা ডেফিনেটলি রেখেছি। আমরা এবার একটুখানি ওয়েস্টার্নের দিকে পা বাড়াবো। একটু ওয়েস্টার্ন না বাজালে আমার মনে হয় ইনস্ট্রুমেন্টকে অসম্মান করা হয়। এবং যেহেতু আমি বেথোভেনের বেশিরভাগ পিসগুলোই বা মানে বেথোভেনের 250 বছর জন্মপূর্তি উপলক্ষে যদি আমি কিছু ভাবি, তাহলে আমাকে সেখানে পিয়ানো ইউজ করতে হয়, সেটা আমার পক্ষে সম্ভব নয়। যার জন্য আমি ওই দুধের স্বাদ ঘোলে মেটাবার মতো ওয়েস্টার্ন ডেফিনেটলি বাজাবো, অ্যাকর্ডিয়ানে বাজাচ্ছি। তো অ্যাকর্ডিয়ানে এবার যে গানটি আমি বাজাবো একটি ওয়েস্টার্ন মিউজিক, তার থেকেই মানে সেটার পরেই আমি আরেকটি গান বাজাবো। দুটো গান পরপর বাজাবো অ্যাকচুয়ালি। প্রথমে এই যে ওয়েস্টার্নটি বাজাবো, তারপরের যে গানটি সেই গান মানে সেই কম্পোজার, মানে আমাদের প্রাণের কম্পোজার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে ছাড়া আমরা গানের অনুষ্ঠান কেন, আমাদের মানে প্রত্যেকটা দিনই যায় না। আমাদের প্রত্যেক দিনেই মানে নিত্য সঙ্গী যে রবীন্দ্রনাথ, সেই রবীন্দ্রনাথকে ছাড়া আমরা অনুষ্ঠান করব সেটা ভাবতেই পারি না। আমি তো অন্তত ভাবতেই পারি না। আমার গুরুজির হ্যাঁ, ব্লু ড্যানিউব সম্ভব। ব্লু ড্যানিউবের সঙ্গে জুড়ে আছে, আমি নিশ্চয়ই সেরকম কিছু বাজাবো, নিশ্চয়ই বাজাবো। তো আমি ওয়েস্টার্ন বাজাবো অল অ্যান্ড জাইন, আর তারপরেই আমি একটি রবীন্দ্রনাথ সঙ্গীত বাজাবো, যে রবীন্দ্রসঙ্গীতটি এই অল অ্যান্ড জাইন থেকে অনুপ্রাণিত হয়ে কবিগুরু তৈরি করেছিলেন। চলুন আমরা অল অ্যান্ড জাইন শুনে নিই।
আমাদের সর্বক্ষণের গান, সর্বসময়ের গান। আমাদের ভালোতে আছেন রবীন্দ্রনাথ, আমাদের মন্দতে আছেন, আমাদের সুখে আছেন, আমাদের দুঃখে আছেন। কোথায় রবীন্দ্রনাথ নেই? গানে আছেন, উপন্যাসে আছেন, ছোট গল্পে আছেন, ছড়ায় আছেন, সবেতেই আছেন উনি। তো রবীন্দ্রনাথ ছাড়া আমার মনে হয় যে বাঙালির পক্ষে সম্ভব নয় এক মুহূর্ত চলা। অসংখ্য ধন্যবাদ। তপতি ব্যানার্জি লিখছেন, হ্যাঁ অগ্নিশ্বরে সত্যি ভীষণ ভালো এই গানটা ইউজ করা হয়েছিল, অসম্ভব ভালো। মিস্টার মুখার্জি, সুমিত মুখার্জি, থ্যাংক ইউ। মুগ্ধ হয়ে শুনছেন, এটা আমার পাওয়া, এটা আমার ভালো লাগা। আমি আবার কাবেরীদিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই এত সুন্দর একটা পেজ ঋতছন্দা, তাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কি জানেন তো, সব জায়গায় ঠিক মানে পুরনো গান শোনা বা আমি যেগুলো বাজাচ্ছি আমার ভালো লাগার গানগুলো শোনার মতো শ্রোতা পাওয়া যায় না, কিন্তু আই এম ভেরি লাকি সেটা আমাকে কাবেরীদি ব্যবস্থা করে দিয়েছেন, এরকম একটা সুন্দর প্ল্যাটফর্ম। এবং আমি তরুণদার কাছেও, মানে মিস্টার তরুণ গোস্বামীর কাছেও খুব লাকি, তরুণদার থ্রু দিয়েই আমার কাবেরীদির সঙ্গে আলাপ হয়েছে। এবার আমি একটু বিরাম দিচ্ছি, মানে নিজেকে নয়, পিয়ানো অ্যাকর্ডিয়নকে একটু বিরাম দিয়ে আমি, ঠিক আছে বিরাম দিয়ে আমি একটু একটা গান মেলোডিকাতে বাজাবো। তো আমি জানি না যে সাউন্ড ব্যালেন্স কতটা কি ঠিক হবে না হবে, আপনারা একটু নিজের মনে করে অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন একটু ফোক শুনে নিই আমরা, ভীষণ ভালো লাগার গান। এবং এই গানটি আমি জানি আপনারা নিশ্চয়ই জানেন এই গানটা এখন মানে হিন্দিতে একটা রিমেক হয়ে গানটা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছেন মানুষ, এবং প্রচুর মানুষ শুনছে, কিন্তু অরিজিনাল গানটা কেউ সেভাবে এখনকার জেনারেশন শোনেনি, কিন্তু আমরা অরিজিনাল গানটাতেই অভ্যস্ত। চলুন শুনি একটা ফোক।
চক্রবর্তীর গাওয়া একটা ফোক। স্বপ্না চক্রবর্তী যতদূর আমার মনে পড়ছে, স্বপ্না চক্রবর্তী, রুনা লায়লা এটা নয়, এটা স্বপ্না চক্রবর্তীর গাওয়া। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাদেরও অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা, এবং আমারও নমস্কার নেবেন। জানি না মেলোডিকাটা আপনারা ঠিকমতো শুনতে পারলেন কি না। আমি মেলোডিকাতে বা আর গান রাখিনি বা হারমোনিকাতেও রাখিনি, যদি শুনতে অসুবিধা হয়, সবসময় তো নেট ঠিক থাকে না বা হয়তো শোনা যায় না, তো কতটা এনজয় করলেন জানি না, তবে আমি নিজে ভীষণ এনজয় করছি এটুকু বলতে পারি। আচ্ছা, এইবারেতে একটু ছোট্ট করে মানে জিনিস কিছু বলতে চাই, সেটা হচ্ছে ও থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো মেলোডিকা শোনা গেছে, আমি ইয়ে পেলাম, কমেন্টসে পেলাম, আর থ্যাংক ইউ। আপনাদের ভালো লাগছে, এটাই আমার সব থেকে বড় পাওয়া। আমি দীর্ঘদিন ধরে মানে মিউজিক শেখাই এবং অ্যারেঞ্জমেন্টও করি, মাঝে মাঝে ইচ্ছা হলে একটু একটু কথাও লিখি আর সুরও দিই। কিন্তু জানেন, যখন নিজের বাড়ির ছেলেমেয়েরা বড় হয়, তখন তাদের মানে ছাত্রছাত্রীরা যখন সাহায্য করে তাদের মানে টিচারকে, বাবা মাকে, তখন খুব প্রাউড ফিল করি আমি। মানে আমরা সবাই করি আর কি, মানে অ্যাজ এ টিচার, কখনো কখনো অ্যাজ এ মাদার। তো আমার একটি অর্গানাইজেশন আছে মিউজিক্যাল ফিঙ্গার্সের এজ গ্রুপটা আপনাদের খুব মজা লাগবে শুনতে, 4 to 74, মানে আফটার রিটায়ারমেন্টও অনেকে জয়েন করেন আমার কাছে, আবার 4+ বাচ্চা আছে। তবে হ্যাঁ, গত 2 বছর ধরে পুরোটাই অনলাইন চলছে আর কি। আমার সমস্ত স্টুডেন্টরা ভীষণভাবে ভীষণ মানে কোঅপারেটিভ, ওরা কিন্তু অনলাইনে ক্লাস করছে এবং তার সাথে ভীষণ ফাঁকিও মারছে, সেটাও আমি বুঝতে পারছি। এবার অফলাইন হওয়ার সময় চলে এসেছে। আমি এতগুলো কথা বললাম, সেটা হচ্ছে যে পরের যে গানটি আমি বাজাবো, অ্যাকচুয়ালি আমি যখন গানগুলো বাজাবো বলে ঠিক করছিলাম, তখন একটা খুব পপুলার ওয়েস্টার্ন মিউজিক, তখন সেটা আমি দেখছিলাম আমার কাছে কোনো ট্র্যাক নেই। তো আমি তখন আমার এক স্টুডেন্ট, যে আমার কাছে ক্লাস 3-তে ভর্তি হয়েছিল, সে এখন জাস্ট হায়ার সেকেন্ডারি পাশ করে, মানে 12 পাশ করে কলেজ জয়েন করেছে। ওর নাম হচ্ছে জয়াস পোদ্দার। তো ও সিনথেসাইজার বা ওর কম্পিউটারে ছোট ছোট করে কম্পিউট করে আর কি। তো আমি বললাম যে আমাকে একটু এই ওয়েস্টার্ন মিউজিকের ট্র্যাকটা একটুখানি ছোট করে একটা কম্পিউট করে দাও, ওটা আমি বাজাবো। তো ও যখন কম্পিউট করে আমায় দিল ট্র্যাকটা, তখন আমি ভীষণ প্রাউড ফিল করলাম যে না, আমার স্টুডেন্টরা সবাই বড় হয়ে গেছে, বয়সেও বড় হয়েছে, এবার কাজেও বড় হয়েছে। আমি একটু জল খেয়ে নিই। তো সেই গানটি এবার বাজাবো। দেখুন, একটা এভারগ্রিন সং, আমাদের সকলের ভীষণ পরিচিত। চলুন আমরা শুনি সবাই মিলে, কাম সেপ্টেম্বর। মেলোডি ছাড়া যেটা।
সবাইকে বলবো যে আমার ছাত্রছাত্রীদের আপনারা সবাই ভালোবাসা দেবেন, শুভেচ্ছা দেবেন এবং অভিনন্দন। সবাইকে বিশেষ করে শুভেচ্ছা এবং ভালোবাসার ভীষণ দরকার, তাহলে ওরা ওদের জীবনে গিয়ে কি মিউজিক্যালি হোক কি লেখাপড়ায় হোক সবেতেই ওরা এগোতে পারবে আর কি। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ গান দেখুন, তোমারই ফতোপানে চেয়ে মানে আমি যদি এখানে এখন বাজাই উইদাউট ট্র্যাক ভালো লাগবে না শুনতে। আমি ও গানটা আজকে ট্র্যাকটা রেডি করিনি, ট্র্যাকটা আমার কাছে আছে। আমি নিশ্চয়ই পরের বার অনুষ্ঠানে এই গানটার রিকোয়েস্ট আমি রাখলাম, তোমারই পথপানে চাহি নিশ্চয়ই আমি বাজাবো, এবং ওটার সাথে একটা ওয়েস্টার্নও বাজাবো। এই তোমারই পথপানে চাহি যে গানটি যে ওয়েস্টার্ন মিউজিক থেকে নেওয়া হয়েছিল, রমোনা বলে একটা ওয়েস্টার্ন মিউজিক থেকে নেওয়া হয়েছিল, রমোনাও বাজাবো আর তোমারই পথপানে চাহিও বাজাবো। আর এই অনুষ্ঠানটার জন্য আমি ওটা মানে সরি, কারণ ওটা আমি ট্র্যাকটা রেডি করে রাখিনি, রেডি করে রাখলে আমি ডেফিনেটলি শোনাতাম। আর আমি দু একজনের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে দেখুন প্রথমে হ্যাঁ ঠিকই, এখনও কাম সেপ্টেম্বর বাজে, সব জায়গাতেই কাম সেপ্টেম্বর বাজে, ভীষণ পপুলার গান, আমার ভীষণ ফেভারিট গান। আপনারা যদি সময় পান তাহলে দেখবেন আমার শাওলি সেন বলে যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও কাম সেপ্টেম্বর আছে এবং আরও বিভিন্ন গান আছে, শুনবেন, আশা করি ভালো লাগবে। আর আমার যে ওয়েবসাইট সেটা যদি আপনারা ভিজিট করেন তাহলেও ভালো লাগবে, www.artistshaolisen.com। তো আপনারা দেখলে আমার ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় যে গান বাজনার মধ্যে দিয়ে থাকলে আমাদের সকলেরই ভালো লাগে। আর এবারেতে আমি না মানে পুরনো ছেড়ে বেরোতে পারছি না, নিশ্চয়ই পুরনো গানেই ফিরবো। একটু কয়েকজনের কথা বলতে চাইছিলাম আমি, আমার গুরুজির কথা তো আছেই, আমার মা বাবা তাদের তো অসংখ্য ধন্যবাদ বটেই। আমি আর একজনকে বিশেষ করে ধন্যবাদ দেব, যদিও সে কোনো ধন্যবাদ চায় না, সবসময় বসে বসে আমার কাছে বসে হোক দাঁড়িয়ে হোক সবেতেই আমার কাছে যে বকুনি খায়, কিন্তু মানে যে ছাড়া আমি একেবারেই অসম্পূর্ণ। এই যে দেখুন ট্র্যাকগুলিও যে বাজাচ্ছে প্রতি মুহূর্তে, আমি একবার কখনো হাসছি কখনো রেগে বলছি, স্বপ্নীল বসু রায় আমার ছেলে, তো বুঝতেই পাচ্ছেন ওর সহযোগিতা ছাড়া আমি এতদূর পর্যন্ত আসতেই পারতাম না। তো ওর জন্যও একটা নিশ্চয়ই ধন্যবাদ পাওনা রইল মানে থাকে, আপনারা ওকে আশীর্বাদ করবেন। চলুন আমরা পুরোনো গানে যাই। একটা খুব পপুলার গান, হেমন্ত মুখোপাধ্যায়ের গান, মানে এটা হিন্দি গান যদি বলতে হয় তাহলে হেমন্ত কুমারের গান, ঠিক আছে? শুনি চলুন সবাই মিলে। আর বাড়িতে আচ্ছা ওর মুখ আচ্ছা স্বপ্নীলকে দেখতে চাইছেন, তো স্বপ্নীল আমার মনে হয় ও সামনে আসতে রাজি নয় আর কি, প্রথমেই আমাকে বলে দিই। আচ্ছা তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছে স্বপ্নীল, হ্যাঁ স্বপ্নীলও থ্যাংক ইউ জানালো আপনাদের, কিন্তু পর্দার সামনে আসতে একেবারেই রাজি নয়, কারণ বিধ্বস্ত অবস্থা ওরা আর কি, বুঝতেই পাচ্ছেন। আপনারা বাড়িতে এই গানটা, থ্যাংক ইউ সো মাচ ওকে, আর হ্যাঁ ওকে আশীর্বাদ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর এই গানটা আমি যখন বাজাবো আপনারা সবাই বাড়িতে গাইবেন এবং মানে সঙ্গে সঙ্গে পারলে একটু নাচতেও পারেন, হাততালি দিতে পারেন, কোনো অসুবিধা নেই, মানে এনজয় করুন আর কি, আমি সেটাই চাইছি আর কি।
জিনিস আমার মনে হলো যে পিয়ানো অ্যাকর্ডিয়ান ইনস্ট্রুমেন্টটি আপনারা দেখছেন, একটু আপনাদের দেখাই। দেখুন এই পিয়ানো অ্যাকর্ডিয়ান, এই পাশটা হচ্ছে পুরোটা পিয়ানো কি, আর এই পাশটা দেখুন এই যে বাটন রয়েছে, এখানে বেশি নয়, মাত্র 120টা বাটন আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে ফুল সেট, মানে ফুল, মানে সব থেকে বড় অ্যাকর্ডিয়ান, 120টা বাটন। আর দেখছেনই যে আমি পুরোটাই না দেখে বাজাচ্ছি, কারণ পিয়ানো অ্যাকর্ডিয়ান সম্পূর্ণভাবে না দেখেই বাজি আমরা অভ্যস্ত, এবং এই বাটনগুলো আমরা একসাথে বাজাচ্ছি আর কি। এখানে বিভিন্ন কর্ডস দেওয়া রয়েছে। হ্যাঁ, সোলওয়াসাল, রাইট, হ্যাঁ আপনাদের তো আবার সোলওয়াসাল দেবানন্দের গান। তো আর এই যেটা বলছিলাম, এখানে 120টা বাটন রয়েছে, আর রাইট হ্যান্ডে পিয়ানোর মতো কিজ রয়েছে, দ্যাটস ওয়াই পিয়ানো অ্যাকর্ডিয়ান। তো এই পিয়ানো অ্যাকর্ডিয়ান যে ইনস্ট্রুমেন্টটি সব থেকে বেশি ইউজ করেছেন গানে, তিনি হলেন আর কেউ নন, আমাদের রাজ কাপুর সাহা। তো রাজ কাপুরের গান যদি না বাজাই, রাজ কাপুর যে মুভির গান যদি না বাজাই ওনার, তাহলে আমার মনে হয় না যে পিয়ানো অ্যাকর্ডিয়ান ইনস্ট্রুমেন্টটির কোনো মানে ঠিকঠাক ভ্যালুয়েশন করা যায় আর কি। তো এবার আস্তে আস্তে শেষের পথে এগোচ্ছি। অনেকগুলো গান বাজানো হলো, আমার মনে হয় যে আপনারা খেয়াল করেছেন প্রায় 9:30 বাজে। ভালো লাগছে যে আপনারা সবাই আছেন এতক্ষণ ধরে। আর বিশেষ করে হচ্ছে আজকে ইডেন গার্ডেনে ক্রিকেট ম্যাচ আছে, মানে আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে আজকে ইডেন গার্ডেনে ক্রিকেট ম্যাচ আছে। সেই ক্রিকেট ম্যাচ ছেড়ে আপনারা আমার বাজনা শুনছেন, এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা। জীবনের একটা বয়সে গিয়ে আমার মনে হয় এই গানটার অর্থটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। এইখানেই আমাদের মানে ওই জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা, তো এইখানে যে মিউজিক পার্টটা সেটাই ওয়েভস অফ দ্য ড্যানিউব থেকে নেওয়া হয়েছে আর কি। তো ওয়েভস অফ দ্য ড্যানিউব আর এটা বুঝতেই পাচ্ছেন থাকলো আর কি, দুটো মিক্সড করে এই গানটা। সঙ্গম, হ্যাঁ সঙ্গম সিনেমার গান, জানি আমারও ভীষণ ভালো লাগে, মেরে মন কি গঙ্গা। ট্র্যাকটা অ্যাট প্রেজেন্ট আমার কাছে নেই আজকে, আই এম ভেরি সরি। আমি আপনাদের সঙ্গে যেদিন লাইভ, মানে আমার সঙ্গে মিউজিশিয়ান থাকবেন, সেদিন আপনাদের যা যা ইচ্ছা থাকবে আমি সে সব গান শোনাবো আমার যতদূর সম্ভব। হ্যাঁ, তো এবার আস্তে আস্তে আমরা শেষের দিকে পা বাড়াচ্ছি। জিনা ইহা মরনা ইহা এই গানটি বাজাবো না, এটা শেষ গান নয়, এরপরে আরেকটি গান বাজিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করব। তো এখন চলুন সবাই মিলে একসাথে শুনি জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কা।
গানের পর যেন আর কোনো কথা আসে না, কিন্তু আমি এই গানটা আজকে শেষ গান হিসেবে বাছিনি। তার কারণ হচ্ছে আমাদের শেষ গানটা আমি মনে করি এমন একটা গান হওয়া খুবই দরকার, বিশেষ করে আমরা যখন এখন অনেক মানুষই মানসিকভাবে খুব একটা ভালো নেই। তো আমাদের এমন গান দিয়ে আমার মনে হয় অনুষ্ঠান শেষ করা উচিত যে গান আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে এবং আমাদের বেঁচে থাকার গান, আমাদের এগিয়ে যাওয়ার গান, আমাদের লড়াইয়ের গান, আমাদের স্বাভাবিকভাবেই খুব প্রাণের গান এবং যেটা খুব সহজেই আমরা মানে নিজেরা গাইতে পারি, সেরকম গানই তো খুব প্রাণের গান হয় আমাদের। দেখবেন খুব শক্ত গান আমরা গেয়ে উঠতে পারি না ঝট করে, কিন্তু যে গানগুলো খুব সোজা গান সেগুলো আমরা ঝট করে গেয়ে উঠতে পারি। সেরকম একটা গান দিয়েই আমি আমার অনুষ্ঠান শেষ করব। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার কাবে দিদিকে আমি ধন্যবাদ জানালাম এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আর ঋতু ছদ্দা এই ফেসবুক পেজটিতে সুন্দর আরও অনুষ্ঠান হোক, ভালো ভালো অনুষ্ঠান হোক এবং এইভাবেই আমরা সবাই মিলে এগিয়ে চলব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মানসিকভাবে খুব আনন্দে থাকুন, তাহলেই বোধহয় আমরা শারীরিকভাবেও আনন্দে থাকতে পারব। এবং আশা করি আপনাদের সঙ্গে এইরকম ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া সামনেও দেখা হবে এবং তখন অনেক কথা হবে আর অনেক গান বাজনা হবে। আর আপনারাও আমাকে মানে শুভেচ্ছা জানাবেন, ভালোবাসা জানাবেন। ভালোবাসা আপনাদের পেতে চাই, শুভেচ্ছাও পেতে চাই, সেটাই আমার চলার পাথেয়। চলুন আমরা সবাই মিলে একসঙ্গে গানটা গাইব। হ্যাঁ, মনে হবে না যে আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে এই প্রোগ্রাম করছি, মনে হবে যেন আমরা একসঙ্গে বসে একসঙ্গে সবাই মিলে গান বাজনা করছি। চলুন, সকলের প্রাণের গান, উই শ্যাল ওভারকাম। আমরা ডেফিনেটলি আবার এগিয়ে যাব। আমরা যেরকম এগিয়ে যাচ্ছিলাম তার থেকে আরও দ্রুত গতিতে আমরা এগিয়ে যাব এবং এই পৃথিবী থেকে দূষণ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। চলুন, আমরা করব জয়।